হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আমার সংসারের কাজকর্ম, সেই সাথে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, আপনারা কেউ বিরক্ত হবেন না। আশা করি পুরো ভিডিওটা জুড়ে ধৈর্য নিয়ে আমার সাথেই থাকবেন। তো সকালে চা বানিয়েছিলাম মা ছেলের জন্য। সোহানা তো স্কুলে চলে গিয়েছে। মুস্তাকিমের স্কুল থেকে ঈদের ছুটি দিয়েছে। তো গত বৃহস্পতিবার ওর ক্লাস শেষ করেই শনিবার থেকেই ওদের ছুটি শুরু হয়েছে। তো সকালের নাস্তায় চা রুটি সবসময় যেটা থাকে আর কি। এখানে 2 ধরনের কাপ দেখে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তো উত্তরটা আমি দিয়ে দিই। আমি যেহেতু ফেসবুকে রিলস ভিডিও তৈরি করি, তো সেজন্য মাটির কাপ নিয়েছিলাম, একটা শর্ট ভিডিও করব তাই। আজকে ঘরের কাজকর্ম করব, যেহেতু ঈদ চলে এসেছে। ঈদের আগে আমরা সবাই ঘর বাড়িকে খুব সুন্দর পরিপাটি রাখতে চাই, যাতে ঈদের দিনটা ঘরটা খুব সুন্দর লাগে। একজন মেহমান আসলে তারা দেখে মুগ্ধ হয়। এবার যেহেতু আমি ঢাকায় ঈদ করব, তাই প্রিপারেশন হিসেবে পুরো ঘরটা পরিষ্কার করব, সেই সাথে গুছিয়ে নেব। আর এই কাজের ফাঁকে 15টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। ঈদের আগে ঘর গুছিয়ে সুন্দর রাখতে চান, তাহলে আজকের এই টিপসগুলো আপনার অনেক কাজে লাগবে। অগোছালো ঘরকে সুন্দর আর পরিপাটি বানাতে আজকে আমি শেয়ার করব কিছু সহজ ও কাজের টিপস। তো ভিউয়ার্স, ভিডিওর প্রসঙ্গে কিছু কথা বলা যাক। এখানে যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো মুস্তাকিমের দাদু কিছুদিন আগে গ্রাম থেকে পাঠিয়েছিলেন। তো অনেকগুলো মাছ পাঠিয়েছিল, আমরা সেই মাছগুলো খেয়েছিলাম। তবে এই মাছগুলো রেখে দিয়েছিলাম, এইগুলো একটু কেমন জানি লেগেছিল খেতে। ভাবলাম যে মাছগুলো ফেলে না দিয়ে রেখে দিই, যখন অনেক রোদ উঠবে তখন মাছগুলো শুটকি দিব। পুঁটি মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আজকে যেহেতু রোদ উঠেছে, আমি ভাবলাম সকাল সকালে মাছগুলো আগে শুটকি দিই, এগুলো রোদে শুকাতে থাক আর আমি ঘরের কাজকর্মগুলো করব। পুঁটি মাছের শুটকি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর যেহেতু হাতে বানানো শুটকি, সেটার স্বাদই আলাদা। আমার যেহেতু ছাদে যাওয়ার সিস্টেম নাই, তাই আমি বারান্দায় একটু বুদ্ধি খাটিয়ে তারপরে কিন্তু শুটকিটা দিয়ে দিলাম। একসাথে দেওয়া সম্ভব হয় নাই, তাই কিছুটা আমি রেখে দিলাম ফ্রিজে, এগুলো শুকিয়ে গেলে তারপরে দিব। আর এদিকে কিছু আদা কুচি করে রেখেছি, ব্লেন্ডার করে রেখে দেব। যদিও ফ্রিজে কিছু ছিল ব্লেন্ডার করা, সবসময় তো গ্রামের বাড়ি চলে যাই, তাই সেইভাবে ঈদের প্রস্তুতি নেওয়া হয় না। এবার যেহেতু ঢাকায় ঈদ করব, আর আমাদের প্রতিটা গৃহিণীরই ঈদের আগে কিছু প্রস্তুতি নিয়ে রাখা উচিত, যেগুলো আমাদের ঈদের দিনটা খুব বেশি সহজ করে দিবে। তো চলুন কাজের ফাঁকে আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করি। ঘরবাড়ি গুছানো ও পরিপাটি রাখার সেরা 15টি টিপস আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি টিপসগুলো আপনাদের ভালো লাগবে। আমার 1 নম্বর টিপস হলো, প্রতিদিন অল্প সময় গুছানোর অভ্যাস করুন। প্রতিদিন 10 থেকে 15 মিনিট সময় দিলেই ঘর অগোছালো হবে না। 2, ব্যবহার শেষে জিনিস জায়গা মতো রাখুন। এই একটি অভ্যাস ঘরকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবে। অপ্রয়োজনীয় জিনিস কমান। যেসব জিনিস ব্যবহার হয় না সেগুলো সরিয়ে ফেলুন, ঘর বড় ও পরিষ্কার লাগবে। 4, বিছানা। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরপরই চেষ্টা করবেন গুছিয়ে রাখতে। বিছানা পরিপাটি থাকলে রুম সুন্দর দেখায়। আমার 5 নাম্বার টিপস হচ্ছে, স্টোরেজ বক্স ব্যবহার করুন। ছোট জিনিস আলাদা করে বক্সে রাখুন, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে এবং হাতের কাছেই পেয়ে যাবেন। খুব সহজে আপনি খুঁজে নিতে পারবেন আপনার যখন দরকার হয়। তো 6, কাপড় আলাদা করে রাখুন, পরিষ্কার নোংরা। 2টা কাপড় যদি আলাদা থাকে তাহলে আপনার ঘরটাও গুছানো লাগবে, এলোমেলো লাগবে না। সপ্তাহে 1 দিন ডিপ ক্লিনের কাজ করুন। ফ্যান, জানালা, খাটের নিচ, আলমারি নিয়মিত পরিষ্কার রাখুন, তাহলে আপনার অর্ধেকটা কাজ কমে যাবে। 8 নাম্বার হচ্ছে, রান্নাঘর ব্যবহার শেষে পরিষ্কার করুন। চুলা, সিঙ্ক পরিষ্কার রাখলে রান্নাঘর সবসময় ফ্রেশ দেখায়।
9 নাম্বার টিপস হচ্ছে দরজা জানালা পরিষ্কার রাখুন। ধুলো জমলে পুরো ঘর মলিন লাগে, তাই সবসময় চেষ্টা করবেন কাজের ফাঁকে জানালা দরজা এগুলো পরিষ্কার রাখতে। আমার এই দরজাটা সবসময় ধরা হয়, তো তাই এই দিকটা কালো হয়ে গিয়েছে, তো আমি অতটা খেয়াল করি নাই। আজকে যখন ঘর পরিষ্কার করছিলাম তখন দেখলাম যে এই জায়গাটা খুব বাজে দেখাচ্ছে, তাই এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর কিন্তু দরজাটা খুব সুন্দর লাগছিল। যে কোনো জিনিসই পরিষ্কার করলে তাকে দেখতে ভীষণ ভালো লাগে, সেই দিকেই কিন্তু চোখ আটকায়। যাই হোক, আমার 10 নাম্বার টিপস হচ্ছে ঘরে সবসময় হালকা সুগন্ধি ব্যবহার করবেন। এতে রুম খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আরামদায়ক লাগে, সেখানে থাকতে আপনার কমফোর্টেবল ফিল হবে। তো 11 নাম্বার টিপস হচ্ছে দেয়াল ও টেবিল অতিরিক্ত ভর্তি করে রাখবেন না, কম জিনিস ঘর বেশি সুন্দর লাগে। 12 নাম্বার টিপস হচ্ছে স্টাডি টেবিল প্রতিদিন পরিষ্কার করবেন। গুছানো টেবিলে পড়াশোনা বা কাজ করতে ভালো লাগে। আমার মেয়ে প্রতিদিন স্কুলে যাওয়ার টাইমে টেবিলটা অগোছালো করে যায়। আমি কিন্তু সকাল বিকাল 2 টাইম টেবিল পরিষ্কার করি, টেবিল গুছিয়ে রাখি। তো ধুলোবালির কথা তো জানেনই, সকালে প্রবেশ করে, দুপুরে প্রবেশ করে। ধুলোবালির যখন তখন পরিষ্কার করতে হয়, এটার কোনো টাইম টেবিল নাই। আপনারাও চেষ্টা করবেন যখন যেখানে ধুলোবালি দেখবেন সেটা সাথে সাথে পরিষ্কার করতে, তাহলে কিন্তু ঘর দেখতেও সুন্দর লাগবে। আমাদের একটা সমস্যা কি জানেন, যেই দিন ভালো লাগে না, ঘরটা গুছাই না, সেদিন দেখবেন একজন গেস্ট এসে হাজির হয়, আর ওই দিন এত বেশি লজ্জায় পড়তে হয় কি আর বলবো। সবসময় যখন গুছিয়ে রাখি, পরিপাটি রাখি, তখন কিন্তু কেউ আসবে না। যেদিন শরীরটা খারাপ লাগে বা অস্থিরতা কাজ করে মনের মধ্যে, ভালো লাগে না কাজ করতে, ওই দিনই একজন গেস্ট এসে হাজির হবে। তো যাই হোক, আমার 13 নম্বর টিপস হচ্ছে জুতার নির্দিষ্ট জায়গা রাখুন। এদিক সেদিক জুতা রাখলে ঘর দ্রুত অগোছালো লাগে, তাই নির্দিষ্ট একটা জায়গায় যদি জুতাগুলো গুছিয়ে রাখা যায় তাহলে দেখতেও ভালো লাগবে। আর আপনি যখন আপনার যেই জোড়া জুতা প্রয়োজন আপনি সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন, এবং ব্যবহার শেষে জায়গা মতো রেখে দিবেন, তাহলে আপনার কাজটাও সহজ হবে, সেই সাথে ঘরটাও দেখতে ভীষণ ভালো লাগবে, অগোছালো লাগবে না। গত ঈদে যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন আসার পর জুতাগুলো বক্সে রেখেছিলাম, তো একে দিকে পরিষ্কার করব করে আর করা হয় নাই। এমনি তো বেশি ধুলোবালি হয় নাই, আপনারা তো দেখতেই পেয়েছেন। তারপরেও জুতাগুলো সব নামিয়ে আবার সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করলাম, তারপরে জুতাগুলো গুছিয়ে রাখলাম। গোছানো থাকলে ওই যে বললাম, আপনার যখন যেটা প্রয়োজন আপনি দেখে নিতে পারবেন, অত খোঁজাখুঁজিও লাগে না, আর এলোমেলোও কিন্তু লাগে না। সবগুলো জুতা খুব সুন্দর করে পরিষ্কার করে একদম জায়গা মতো গুছিয়ে রেখেছি। রাখার পরে কিন্তু দেখতেও ভীষণ ভালো লেগেছে। যে কোনো গুছানো জিনিস চোখের শান্তি এবং মনের শান্তি এনে দেয়। যাই হোক, আমরা যারা ভাড়া বাসায় থাকি এবং ছোট ফ্ল্যাট নিয়ে থাকি, আসলে সবার তো বড় বড় ফ্ল্যাট নিয়ে থাকার সামর্থ্য নাই। যার যেরকম সামর্থ্য আছে সে তো সেভাবেই থাকবে। যে আমরা যারা ছোট ফ্ল্যাট নিয়ে থাকি এবং কোনো কিছু কিনে রুম ডেকোরেশন করার মতো সামর্থ্য থাকে না, আমরা চাইলে ঘরোয়া জিনিস দিয়েও কিন্তু রুম ডেকোরেশন করতে পারি। যেমন ছোট গাছ বা ডেকোরেশন ব্যবহার করলে ঘরের লুক কিন্তু চেঞ্জ হয়ে যায়। ইনডোর প্ল্যান্ট ঘরকে ন্যাচারাল বা ফ্রেশ লুক দেয়। বারান্দায় থাকা কিছু গাছ যদি আপনি ঘরে এনে রাখেন, দেখবেন আপনার ঘরটাকে একটা সবুজের ছোঁয়া দিচ্ছে, আর সেই ঘরটাকে একদম ফ্রেশ লাগছে, দেখতেও ভালো লাগছে। আমি সবসময় কিছু গাছ যেমন সিঙ্গোনিয়াম, মানি প্ল্যান্ট এগুলো ঘরে রাখি। এগুলো যেহেতু তেমন একটা আলো বাতাসের দরকার হয় না, যেমন রোদ্রের দরকার হয় না, সপ্তাহখানিক পর একটু রোদ্রে দিলেই হয়ে যায়, তাই এইসব গাছগুলো খুব সুন্দর অনায়াসে ঘরে বেড়ে ওঠে, দেখতেও ভীষণ ভালো লাগে। তো ভিউয়ার্স, আমার 15 এবং শেষ টিপস হচ্ছে পরিবারের সবাইকে দায়িত্ব ভাগ করে দিন, যাতে আপনার কাজগুলো ভাগ করে নিলে সহজ হয়ে যায় এবং সুন্দর রাখা সম্ভব হয়। আপনি ঘরে একটা জিনিস কখনোই সুন্দর রাখতে পারবেন না যদি এই সুন্দরের দায়িত্বটা সবাই না নেয়। আপনি একা মানুষ কতক্ষণ গুছিয়ে রাখবেন বলেন? যদি সবাই অগুছালো করে, আপনি সেখানে একা কখনোই চেষ্টা করে পারবেন না গুছিয়ে রাখতে। তাই সবাই ভাগ করে নেবেন।
যে যেখান থেকে যেটা ধরবেন চেষ্টা করবেন সেখানে গুছিয়ে রাখতে, তাহলে কিন্তু আপনার কাজটাও কমে যাবে, সেই সাথে ঘর দেখতেও সুন্দর লাগবে। তো আমার আজকের টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা যারা গৃহিণী তারা টিপসগুলো জানি, যারা জানেন না, যারা নতুন সংসার শুরু করছেন তাদের অবশ্যই কাজে লাগবে আশা করি। তো অবশ্যই জানাবেন আজকের ভিডিও এবং টিপস আপনাদের কাছে কেমন লেগেছে। আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে রেখে যাবেন। এদিকে ঘরটর গুছানোর পর আদা রসুনটা ব্লেন্ডার করে নিয়েছি, তো 2টা বক্সে ফ্রিজে তুলে রাখবো। ফ্রিজে রাখার পর এখানে কিছু মুগ ডাল ভেজে নিব ঈদের দিনের জন্য। এবার যেহেতু ঈদের প্যারাটা সম্পূর্ণ আমার উপর, তো ঈদের দিনটা কিভাবে কাটাতে হয়, রান্না করতে হয় সেই অভিজ্ঞতাটা আমার সেভাবে নাই, কারণ কখনো একা ঈদ করা হয় নাই নিজের সংসারে, হয় শ্বশুর বাড়ি না হয় বাবার বাড়ি করেছি, তাই আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখা ভালো। তো এদিকে যে সকালে শুটকিগুলো রোদে দিয়েছিলাম ভালোই শুকিয়ে এসেছিল। এইদিকে যেহেতু মুগ ডাল ভাজার জন্য কড়াই বসিয়েছি, তাই সোহানাকে বললাম শুটকিগুলো উল্টে দিতে। শুটকিগুলো উল্টানো হলে তাড়াতাড়ি শুটকিটা শুকিয়ে যাবে। আর বাহিরে কিন্তু একটু মেঘলা মেঘলা হচ্ছে, জানি না যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এদিকে মুগ ডাল ভেজে ঠান্ডা করে বক্সে আবার তুলে রাখবো। ঈদের দিন যেহেতু খিচুড়ি রান্না করব, তাই মুগ ডাল আগেই ভেজে রাখছি, যাতে ঈদের দিন আর সেই ঝামেলাটা করতে না হয়, মুগ ডাল ভাজতে না হয়। আগে থেকে ভাজা থাকলে ঝামেলাটাও কমে যায়। এদিকে দুপুরে রান্না করার জন্য কই মাছ নামিয়ে কেটে রেডি করে রেখেছি, আর একটু সবজি রান্না করব আজকে। রান্নার তেমন একটা ঝামেলা নাই, কই মাছটা ভুনা আর এদিকে সবজি। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্নাটা সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি না, যেহেতু অনেক কাজকর্ম করছি। রান্না শেয়ার করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। এমনিতেই আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়েছে, হয়তো বা আপনাদের দেখতে বিরক্ত লাগতেও পারে। তো সবাই ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আপনাদের সাথে গল্প করতে করতে এরই মধ্যে কিন্তু পুরো অন্ধকার হয়ে এসেছে। তাড়াহুড়ো করে শুটকিটা ঘরে নিয়ে আসলাম। আসার পর দেখলাম যে জোরে বাতাস ছেড়ে দিয়েছে, যখন তখন বৃষ্টি চলে আসবে। এত গরমের পর স্বস্তির একটা বৃষ্টি পেয়ে সত্যি ভালো লেগেছিল। তবে বৃষ্টিটা বেশিক্ষণ থাকে নাই, যদিও মুষলধারায় বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পানি পুরো আমার বারান্দায় চলে এসেছে। মোস্তাকিম দাঁড়িয়ে গোসল করছিল, বলতেছে যে আম্মু আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজি। আমি বললাম ঠিক আছে, বাচ্চাদের তো মাঝে মধ্যে একটু বৃষ্টিতে ভিজতে মন চায়। যেহেতু ছাদে যাওয়ার সিস্টেম নাই, আর আমাদের ছাদে যাওয়া কিন্তু বারণ, মানে নিষেধ, আমরা কখনো ছাদে যাই না। তাই তো বাচ্চারা সেভাবে একটু ছাদে যেতেও পারে না, আবার দেখা যায় বৃষ্টিতেও ভিজতে পারে না। এদিকে সোহানা বলছিল আম্মু একটু আম ভর্তা বানাও, এই ওয়েদারে আম ভর্তা খেতে ভীষণ ভালো লাগবে। যদিও আম ভর্তা গরমের মধ্যে খেতে মজা, কিন্তু সোহানা বলছিল এই টাইমে আম ভর্তা হলে মনে হয় বেশি ভালো লাগবে, তাই আমি 2টা আম ছিলে ভর্তা বানিয়ে নিচ্ছি। দুপুরে আম ভর্তা খেয়ে লম্বা একটা সময় পর আপনাদের সামনে হাজির হলাম। সোহানাকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। মোস্তাকিমের বাবা যেহেতু বৃষ্টি ছিল তাই তাড়াতাড়ি চলে এসেছিলেন। তো সোহানাকে ডাক্তার দেখিয়ে বাসায় চলে এসেছি। আসার টাইমে মোস্তাকিমের বাবা আমাদের 3জনকে 3টা বার্গার কিনে উনি নিচে রয়ে গিয়েছেন, আমরা চলে এসেছি। মোস্তাকিমের বাবা বলল তোমরা চলে যাও, আমি সোহানার জন্য ওষুধ কিনে নিয়ে আসি। তো আমরা বাসায় চলে আসার পর বোরখা টোরখা খুলে তারপর একটু ফ্যানের নিচে বসলাম, একটু রেস্ট নিয়ে। তারপরে এই যে এখন বার্গার খাবো। সোহানার শরীরটা ভালো না, আপনারা অনেকেই জানেন। আসলে চিকুনগুনিয়া হলে সেই সমস্যাটা সারতে কিন্তু অনেকটা সময় লাগে, তাই ওর শরীরটা খুব বেশি খারাপ। তাই ভাবলাম যে আরেকবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। সামনে যেহেতু ওর এক্সাম আছে, এখন অসুস্থ হলে কিভাবে হবে, সামনে ওর ফাইনাল পরীক্ষা, তারপর হচ্ছে টেস্ট পরীক্ষা, তো পড়ালেখার একটু চাপও আছে, তাই ওকে একটু আবার ডাক্তার দেখিয়ে আনলাম।
তো ভিউয়ার্স, আমরা এখন বার্গার খাবো। আর বার্গারটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আর এই পছন্দের গুরুত্বটা যদি স্বামীর কাছ থেকে পাই তাহলে তো অনেক বেশি ভালো লাগা কাজ করে সেখানে। আমি আইসক্রিম আর বার্গারটা অনেক বেশি পছন্দ করি যখন বাচ্চাদের জন্য মুস্তাকিমের বাবা নিয়ে আসে। যদিও আমি কখনো আবদার করি না, তো উনি আমি না বলতেই বুঝে ফেলে, আমার আবদারগুলো না বলাতেই উনি পূরণ করে। তো এই জিনিসটা খুব বেশি একটা ভালো লাগা। যাই হোক, এদিকে সোহানার জন্য ওষুধ নিয়ে এসেছে, তো বুঝিয়ে দিচ্ছে কোনটা কিভাবে খেতে হবে। তো আমি বললাম এভাবে বললে ও ছোট মানুষ ভুলে যাবে, তুমি একটা মার্কার দিয়ে দাগ দিয়ে দাও, তাহলে ও সহজে বুঝতে পারবে আর টাইম মতো খেতে পারবে। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা ধৈর্য নিয়ে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথেই ছিলেন, তো আপনাদের সবাইকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা। আপনাদের জন্য রইল অনেক দোয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যেন পরিবার নিয়ে ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।